ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল। আজ আমরা নতুন আরেকটি মক টেস্ট নিয়ে এসেছি ক্লাস 11-এর জন্য। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, ভারতের সর্বাধিক জেনেটিক বৈচিত্র্য রয়েছে কোন উদ্ভিদে। দেখো ভারতবর্ষে জেনেটিক বৈচিত্র্য বলতে ধরে নাও কোনো একটা ফল, সেই ফলের বিভিন্ন টাইপের ফল, কেউ একটু মিষ্টি বেশি, কেউ টক, কিন্তু একই রকম ফল। এইভাবে জেনেটিক ভ্যারাইটি অর্থাৎ জিনকে মডিফাই করে জিনের ভ্যারাইটি তৈরি করা হয়। তো ভারতবর্ষে প্রায় 50,000 প্রজাতির রাইস অর্থাৎ চালের ভ্যারাইটি আছে, রাইসের জেনেটিক ভ্যারাইটি আছে, কিন্তু দেখো এখানে অপশানটা নেই। তাহলে দ্বিতীয় হচ্ছে আম, এদের মধ্যে যে কটা আছে আলু, চা, আম আর সেগুন, তো আম মনে রাখবে 1000 প্রজাতির আম জেনেটিক ডাইভার্সিটি আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি প্রজাতি নির্ধারণের জন্য প্রযোজ্য নয়। কি বলছে দেখো, একই সম্প্রদায়ভুক্ত অন্তঃপ্রজনন সংগঠনকারী প্রাকৃতিক গোষ্ঠী, ঠিক এটা তো হতেই হবে। সমস্ত সদস্যদের একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি হতে হবে, একদম একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি হতে হবে। প্রত্যেক সদস্যের মধ্যে অঙ্গ সংস্থানিক ও শারীরবৃত্তীয় শারীরিক স্থানিক সাদৃশ্য থাকতে হবে, ঠিক। সকল অপত্য প্রজননক্ষম হতে হবে, অর্থাৎ সকল অপত্য যাতে রিপ্রোডাকশন বা জনন করতে পারে। তো এমন এটা কোনো শর্তই নয় যে প্রজাতি হতে গেলে তার প্রত্যেকটা প্রজাতিকে রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে হবে। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 দাগে ডি। এরপর দেখো মাইকোপ্লাজমা। তো মাইকোপ্লাজমা হচ্ছে সব থেকে ছোট কোষ, যেটা যার কোনো কোষ প্রাচীর নেই, অর্থাৎ একটা কোষ প্রাচীরবিহীন ক্ষুদ্রতম কোষ হলো মাইকোপ্লাজমা। তাহলে 3 দাগের এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো কি বলছে, যে প্রোটিস্টা বাইনারি ফিশন, প্রোটিস্টা মানে প্রোটোজোয়া, যে প্রোটোজোয়া বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন ও কনজুগেশন মনে রাখবে। তো প্যারামিসিয়াম এমন একটি প্রোটোজোয়া যে অযৌন জনন দ্বিবিভাজনের মাধ্যমে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ যৌন জনন কনজুগেশনের মাধ্যমে কমপ্লিট করে। তাহলে 4-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5-এর কি বলছে দেখো, টেরিডোফাইটগুলি অর্থাৎ ফান জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইটগুলি শ্যাওলা ও ব্রায়োফাইট থেকে আলাদা হয়, কারণ টেরিডোফাইটের মধ্যে ভাস্কিউলার টিস্যু আবির্ভাব হয়েছে, যেটা ব্রায়োফাইটার মধ্যে হয়নি। তাহলে কি হবে না, উন্নত ভাস্কুলার সিস্টেম, এই দুটো দিয়ে পার্থক্য করতে হবে 5-এর বি। কারণ ব্রায়োফাইট এবং টেরিডোফাইটকে এটাই পার্থক্য করা হয় যে ব্রায়োফাইটের মধ্যে ভাস্কুলার সিস্টেম নেই, অর্থাৎ সংবহন কলা নেই, কিন্তু টেরিডোফাইটের মধ্যে জাইলেম ফ্লোয়েম অর্থাৎ ভাস্কুলার টিস্যু এসছে। শৈবালের কোষ প্রাচীরের মুখ্য উপাদান, তো যেহেতু শৈবাল সালোক সংশ্লেষ করতে পারে তাহলে এবং তার কোষ প্রাচীর আছে, তাহলে অবশ্যই তার কোষ প্রাচীরে ম্যাক্সিমাম উপাদান সেলুলোজ হবে, 6-এর বি, সরি 6-এর এ, 6-এর এ। সর্বপ্রথম সিলোম আবির্ভাব হয় যে পর্বে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় কোশ্চেনটা আসে। তো মনে রাখবে ট্রু সিলোম প্রথমে যার মধ্যে আসে সেটা হচ্ছে অ্যানেলিডা। আর যদি বলি নিমাটোডা, তাহলে নিমাটোডার মধ্যে হচ্ছে তোমার ছদ্ম সিলোম দেখা যায়। আর নিমাটোডার আগে যারা আছে মানে যারা প্লাটিহেলমিনথিস, পরিফেরা, এদের কিন্তু নো সিলোম, অর্থাৎ সিলোম নেই প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টাকির্মি পর্যন্ত। নিমাটোড বা অ্যাস্কেলমেনথিসে ছদ্ম সিলোম বা সিউডো সিলোম, আর অ্যানেলিডার মধ্যে ট্রু সিলোম। তারপরে অ্যানেলিডার পর যারা আছে সবারই কিন্তু সিলোম বর্তমান। তাহলে 7-এর বি। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, রেট্রোগ্রেসিভ মানে কি, উন্নত থেকে অনুন্নত। তো আমরা সাধারণত জানি কি যে অনুন্নত থেকে আমরা উন্নত হই, কিন্তু এখানে উন্নত থেকে অনুন্নত হচ্ছে। যেমন ইউরোকর্ডাটার একটা প্রাণী যার নাম অ্যাসিডিয়া বা ইউরোকর্ডাটার কি হয়, লার্ভা অবস্থায়
নোটোকর্ড থাকে, কিন্তু পরিণত অবস্থায় এদের নোটোকর্ড থাকে না, সেই জন্য এদেরকে বলা হয় যে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। তাহলে বি, 8 বি। এরপরে কি বলছে 9 দাগের কি, আত্তীকরণ মূল দেখা যায়। তো আত্তীকরণ মূল দেখা যায় গুলঞ্চে, অর্থাৎ যারা অর্কিড জাতীয় উদ্ভিদ, এই ওদের মধ্যে দেখা যায়। তাহলে 9 ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9 ডি। 10 কি, যার সাহায্যে বীজ অমরার সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ধরুন এটা যদি এরকম থাকে তাহলে এখানে এইরকম বীজ থাকে, এর মধ্যে এরকম বীজ থাকে। তো মনে রাখবে এই অমরার এই প্রাচীরের সঙ্গে এই যে বীজটি এখানে যুক্ত হয়ে আছে, এটাকে বলা হয় হাইলাম বা ডিম্বক নাভি। তাহলে 10 সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো কি, মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র, যেটা তোমার ভ্রূণ বা এমব্রায়ো স্যাকের মধ্যে যে ছিদ্র দিয়ে শুক্রাণু প্রবেশ করে তাকে ডিম্বকরন্ধ্র বলা হয়। প্লিমিউল মানে হচ্ছে যেখান থেকে বীজের যে অংশ থেকে কাণ্ড তৈরি হয়। আর টেগমেন হচ্ছে বীজের বহিঃত্বকে বলা হয় টেগমেন। বীজের বীজের বহিঃত্বককে বলা হয় টেস্টা, বীজের বাইরের যে ত্বক তাকে বলা টেস্টা। আর বীজের যে ভিতরের স্তরের যদি বীজ হয় তাহলে বাইরে হচ্ছে টেস্টা, ভিতরে টেগমেন। বীজত্বক, বীজত্বক 2 প্রকার, অন্তত্বক, টেগমেন। এরপরে দেখো মটর ফুলে কোন ধরনের পুংকেশর দেখা যায়, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। পুংকেশরের বিভিন্ন যে পুং দণ্ডগুলি তার উপর ভাগ করে বিভিন্ন ধরনের পুংকেশর দেখা যায়। তো মটর গাছের ক্ষেত্রে বা বক ফুল, অপরাজিতা, এদের ক্ষেত্রে কিন্তু ডাইডেলফাস পুংদণ্ড অর্থাৎ দ্বিগুচ্ছ। তাহলে 11 বি রাইট অ্যান্সার। 12 কি বলছে, কম্পোজিটি গোত্রের উদ্ভিদে পুষ্পবিন্যাস হলো। তো কম্পোজিটি যে গোত্রের পুষ্পবিন্যাস হলো অ্যাকচুয়ালি যাদের হয় তাদের হচ্ছে ক্যাপিচুলিয়াম। এরপর 13 কি, পরিণত অবস্থায় কোনটি নিউক্লিয়াসবিহীন। মনে রাখবে সিবনল বা সঙ্গী কোষের মধ্যে, অর্থাৎ ফ্লোয়েমের যে উপাদান, যেহেতু ফ্লোয়েম বিভিন্ন খাদ্য পরিবহন করে, পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পরিবহন করে। এবার যেহেতু খাদ্যটা পরিবহন করতে হবে, সেই জন্য যদি এরকম যদি সিবনলটা হয় এবং এর মধ্যে যদি নিউক্লিয়াস বা অন্যান্য কোষাঙ্গাণু থাকে তাহলে কিন্তু খাদ্য পরিবহন হতে বাধা হবে। সেই জন্যে সিবনল বা সিবনলের মধ্যে কিন্তু কোনো কোষাঙ্গাণু থাকে না। তাহলে নিউক্লিয়াসবিহীন কোনটা, সিবকোষ বা সিবনল। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন সংক্রান্ত ভুল তথ্যটি নির্বাচন করো। কি বলছে, এপিডার্মিস ঠিক আছে, পাতার উপরের ত্বকে যে এপিডার্মিস থাকে, এপিডার্মিস কিউটিক্যাল যুক্ত। অধস্তক মানে নিচের দিকে স্ক্লেরেনকাইমা কোষ, ঠিক, এটাও ঠিক। নালিকা বান্ডিল সমপার্শ্বীয়, ঠিক, নালিকা বান্ডিল অবশ্যই সমপার্শ্বীয়, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম কলা নেই। আর মজ্জা বা মজ্জাংশ, মনে রাখবে এইটা নেই, কারণ মজ্জা বা মজ্জাংশ একমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে। তাহলে রাইট অ্যান্সার 14 ডি। 15 কি বলছে দেখো, দুটি স্থায়ী কলা স্তরের মাঝে অবস্থানকারী ভাজক কলা। তো ভাজক কলা 3 প্রকার, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। এই নিবেশিত ভাজক কলাটা অ্যাকচুয়ালি কি না, দুটি স্থায়ী কলার মাঝখানে থাকে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তাহলে মনে রাখবে সবার প্রথমে কর্ক ক্যাম্বিয়ামের আর এক নাম হচ্ছে ফেলোজেন। ধরে নাও আমি যদি এটা আঁকি, এখানে ধরে নাও এই মাঝখানেরটা হচ্ছে ফেলোজেন। এখন ফেলোজেনের বাইরে যারা তৈরি হয় তাদেরকে বলে কর্ক, আর ভিতরে যারা তৈরি হয় তাদেরকে বলে ফেলোডার্ম। তাহলে মাঝখানে ফেলোজেন, বাইরের দিকে বা এপিডার্মিসের দিকে হচ্ছে ফেলেম, আর ভিতরের দিকে ফেলোডার্ম। তো আমি দেখা যাক এখানে কি বলছে, লেন্টিসেল। তো লেন্টিসেল হবে হচ্ছে তোমার গ্যাস বিনিময়, যেহেতু কাণ্ডের ত্বককে লেন্টিসেল বলা হয়, তো কাণ্ডের ত্বকে গ্যাসীয় আদান প্রদান হয়। তাহলে 1 এর 3, তোমাকে 1 এর 3 কোথায় আছে দেখি, 1 এর 3, 1 এর 3, এটা 1 এর 3 দেখতে পাচ্ছি আমি, দেখা যাক তারপরে এটা হয় কিনা। কর্ক ক্যাম্বিয়াম, তো কর্ক ক্যাম্বিয়াম মানে কি, কর্ক ক্যাম্বিয়াম মানে হচ্ছে ফেলোজেন। তাহলে B1, তাহলে এটা B1। তারপরে কি বলছো, সেকেন্ডারি কর্টেক্স মানে হচ্ছে যে তোমার ফেলোডার্মের দিকে, তাহলে এটা আমার ফেলোডার্ম সেকেন্ডারি কর্টেক্স। আর কর্ক মানে কি, কর্ক মানে হচ্ছে মানে বাইরের দিকের অংশ। তো বাইরের দিকের অংশ অবশ্যই গাছের কি হয়, শক্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে সুবেরিন সঞ্চয়, সুবেরিন অত্যন্ত হার্ড, যার ফলে কোনো মাইক্রো অর্গানিজম বা এর গাছের মধ্যে প্রবেশ করতে পারে না।
তাহলে কর্ক 3, কর ডি হচ্ছে 2, D2, অর্থাৎ রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার সি, 16 সি। 17 কি বলছে? কোন ধরনের প্রাণী কলায় রক্তবাহ থাকে না? দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আবরণী কলা হবে, কারণ আবরণী কলার মধ্যে আবরণী কলা এতটা টাইটলি প্যাকেজ থাকে বা সেলগুলো এমনভাবে টাইটভাবে তৈরি যে তার মধ্য দিয়ে কোনো ব্লাড সেল প্রবেশ করতে পারেনি, সেই জন্য কিন্তু তার মধ্যে কোনো রক্ত থাকে না বা রক্তবাহ থাকে না। তাহলে 17 বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রদত্ত কোনটি সিনসাইটিয়াল নয়? সিনসাইটিয়াল মানে হচ্ছে একটি কোষ কিন্তু তার মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস থাকবে। তো এখানে উদর পেশি, হৃদপেশি, কঙ্কাল পেশি প্রত্যেকেরই বৈশিষ্ট্য তাদের মধ্যে একের বেশি নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু মসৃণ পেশি বা স্মুথ মাসেলের মধ্যে সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে, যেটা কখনো সিনসাইটিয়াল নয়। তাহলে 18 বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাঙের হৃৎপিণ্ড কেটে শরীরের বাইরে আনলেও কিছু সময় স্পন্দিত হতে থাকে, কারণ দেখো হৃৎপিণ্ড দুই প্রকার, একটা মায়োজেনিক আর একটা নিউরোজেনিক। তো যে সময় যাদের হৃৎপিণ্ড মায়োজেনিক হয় তাদের মাসল বা পেশি তাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে, আর যাদের নিউরোজেনিক হৃৎপিণ্ড হয় তাদের কিন্তু নিউরন বা নিউরোনাল সিগন্যাল বা স্নায়ু কোষ এরা কিন্তু হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ সেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে যেহেতু মায়োজেনিক হৃৎপিণ্ড নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, পেশি দ্বারা বা মাসল দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই কারণে তাকে যদি আমি কেটেও দিই তাহলে কিছুক্ষণ সে স্পন্দিত হতে থাকবে। এখন মায়োজেনিক হৃৎপিণ্ড কারা? না, মায়োজেনিক হৃৎপিণ্ড হচ্ছে যারা ভার্টিব্রেট আর মোলাস্কা। ভার্টিব্রেট আর মোলাস্কার মধ্যে মায়োজেনিক হৃৎপিণ্ড, আর তোমার অ্যানিলিডা বা আর্থ্রোপোডা এদের মধ্যে কিন্তু নিউরোজেনিক দেখা যায়। তাহলে রাইট অ্যান্সার কি? সি। 20 কি বলছে? পুরুষ ব্যাঙের শুক্রাণুর পরিবহন। তো এটা তোমাদের আমি ফ্রগ পড়ানোর সময় বলে দিয়েছি, যে সেখানে আমি বলেছি যে এইরকম কিডনির উপরে টেস্টিস থাকে, এই টেস্টিসের মধ্য থেকে শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণু থেকে ভাষা ডিফারেন্সিয়ার মাধ্যমে কিডনির মধ্যে থাকা বিডার্স ক্যানালে যুক্ত হয়, সেই বিডার্স ক্যানাল থেকে ইউরিনোজেনিটাল ট্রাক্ট অর্থাৎ এদের ক্ষেত্রে যেটা গোবিনী, অর্থাৎ এর মধ্য দিয়ে ইউরিনও আসে, এর মধ্য দিয়ে গ্যামেটও আসে, সেই জন্য এটাকে বলা হয় ইউরিনোজেনিটাল ট্রাক্ট। তাহলে প্রথমে টেস্টিস, তার মধ্যে কি, তার মধ্যে তৈরি হলে ভাষা ডিফারেন্সিয়া, তারপরে বিডার্স ক্যানাল, তারপরে তোমার ইউরোজেনিটাল ট্রাক্ট, তারপরে হচ্ছে ক্লোয়াকা। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 কি বলছে? যে পদ্ধতির দ্বারা কোষ হোমোজিনেট থেকে কোষীয় অঙ্গাণুকে পৃথক করা হয়। কোষ হোমোজিনেট মানে হচ্ছে কোনো কোষকে তুমি হামনদিস্তা বা পেস্ট করে তারপর সেন্ট্রিফিউজ করলে সেখানে ভারী অংশটা নিচের দিকে পড়ে যাবে আর উপরের হালকা অংশটা উপরের দিকে মানে উপরে সোপার ন্যাটান হিসেবে থেকে যাবে আর ভারীটা থিতিয়ে পড়বে। তো এই যে দুইভাবে আলাদা করা, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। 21 সি ইজ দ্য রাইট অ্যান্সার। 22 কি বলছে? প্রদত্ত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কতগুলি এন্ডোমেমব্রেন মানে হচ্ছে যারা কোষ অর্থাৎ কোষের মধ্যে থাকা আরও যে কোষ অঙ্গাণু যাদের একটা করে সিঙ্গেল মেমব্রেন আছে তারা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত। যেমন এই ক্ষেত্রে আমরা জানি জিইআরএল সিস্টেম মানে কি? জিতে গলগি বডি, ইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এলতে লাইসোজোম, অর্থাৎ এরা তিনটে হচ্ছে এন্ডোমেমব্রেন বা অন্তঃমেমব্রেনের অন্তর্গত এবং এর সঙ্গে আরও একটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে ভ্যাকুওল। উদ্ভিদের ক্ষেত্রে ভ্যাকুওল। তাহলে ভ্যাকুওল, লাইসোজোম, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। তাহলে দেখো এখানে এর মধ্যে কে কে আছে? এর মধ্যে গলগি বডি একটা হবে, লাইসোজোম হবে, বাকি আর কোনো হবে না। তাহলে গলগি বডি এবং লাইসোজোম এরা গার্ল সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে অপশন হবে 22 এ। 23 উদ্ভিদ কোষের প্রধান ক্ষরণ কাজ সম্পন্ন করে যে কোষাঙ্গাণু। মনে রাখবে ক্ষরণকারী কোষাঙ্গাণু হিসেবে আমরা গলগি বডিকে চিনি। তা যেহেতু উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলে তাহলে অ্যান্সার হবে কি? 23 সি। অক্সিজোম মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ব্যাডমিন্টনের মতো এরকম থাকে র্যাকেট ব্যাটের মতো, সেটাকে বলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অক্সিজোম, F1। মাইক্রোফিলামেন্ট কি না? মাইক্রোফিলামেন্ট সাধারণত যে অ্যাক্টিনোমায়োসিন। তো এখানে আমরা অপশন বি। আর টিউবিউলিনটা গুলিয়ে ফেলবে না, টিউবিউলিন হচ্ছে মাইক্রোটিউবিউলের উপাদান।
মাইক্রো টিউবিউলের উপাদান টিউবিউলিন আর মাইক্রো ফিলামেন্টের উপাদান অ্যাক্টিন। 26-এর দাগ কি বলছে? প্রোটিন অণু ত্রিমাত্রিক গঠনের জন্য ত্রিবন্ধনী হলো। তো এখানে দেখো হাইড্রোফোবিক, হাইড্রোজেন বন্ডিং, ইলেকট্রোস্টার্টিং, এইরকম সব ধরনের বন্ধনের মধ্যে আছে। তাহলে অ্যান্সার হবে কি 26-এর ডি। 27-এর কি? সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। মনে রাখবে সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড খুব কম সংখ্যায় আছে, যেমন মিথিওনিন, সিস্টিন, এগুলো স্বাভাবিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই দুটি, সিস্টিন এবং মিথিওনিন। অপশন দেখি, মিথিওনিন ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে প্রোলিন হচ্ছে সব থেকে লার্জেস্ট প্রোটিন, লার্জেস্ট অ্যামাইনো অ্যাসিড, আর ট্রিপ্টোফ্যান হচ্ছে অ্যারোম্যাটিক অ্যামাইনো অ্যাসিড। এরপরে দেখো 28-এর দাগ কি বলছে? 45টি বেস পেয়ার সহ ডিএনএ দৈর্ঘ্য কত? তো আমরা জানি যে ডিএনএর মধ্যে যে বেস থাকে এ, এই একটা বেস যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে 3.4। তাহলে এখানে বলেছে 45টি, তাহলে 45 3.4-এর সঙ্গে 45 গুণ করলে আমাদের বেরিয়ে যাবে 153। অর্থাৎ ডিএনএর দৈর্ঘ্য কত? 153। কেন না একটা বেসের যে পজিশনটা নেয় ডিএনএর মধ্যে তার মান 3.4, তাহলে 45টা গুণ করলে বেরিয়ে যাবে 153। রাইট অ্যান্সার সি। 29 কি বলছে? হলো এনজাইম। হলো এনজাইম মানে কি? হলো এনজাইম মানে সম্পূর্ণ এনজাইম। অর্থাৎ সম্পূর্ণ এনজাইম মানে কি? প্রোটিনের মধ্যে, এই এনজাইমের মধ্যে একটা হচ্ছে প্রোটিন পার্ট আর একটা নন প্রোটিন পার্ট। তাহলে দেখো প্রোটিন পার্ট মানে আমরা জানি অ্যাপো এনজাইম। আমরা কি জানি? অ্যাপো এনজাইম মানে কি? প্রোটিন পার্ট, আর নন প্রোটিন দেওয়া আছে পাশে। দেখো বাকি আর কিছু এরকম নেই। দেখো প্রোটিন অ্যাপোপ্রোটিন, অ্যাপোপ্রোটিন হবে না, কারণ অ্যাপো এনজাইম মানেই তো প্রোটিন পার্ট আর নন প্রোটিন। তার মানে 29-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। 30-এর কি বলছে দেখো? কোন বিক্রিয়ায় উৎসেচকের উপস্থিতিতে কোনটি সত্য? দেখো একটা জিনিস বলে দিই, তুমি যদি নর্মালি সাবস্ট্রেটকে ভাঙতে চাও তাপ বা অন্য উপায়ে, তাহলে অনেক শক্তি লাগবে। কিন্তু তুমি যদি এনজাইমের উপস্থিতিতে সাবস্ট্রেটকে ভাঙতে চাও তাহলে কিন্তু অনেক কম সময় লাগবে। অর্থাৎ এই যে সাবস্ট্রেটকে ভেঙে প্রোডাক্টে পরিণত করা, এই শক্তিটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এইটা এনজাইমের উপস্থিতিতে কমে যায়। কিন্তু এনজাইম যদি না থাকে তারপরেও তুমি সাবস্ট্রেটকে ভাঙতে চাও তাহলে তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। দেখো কি বলছে? এ, স্বাভাবিকের থেকে নিম্ন অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক, এনজাইমের উপস্থিতিতে স্বাভাবিকের থেকে, মানে স্বাভাবিক উপায়ে ভাঙতে গেলে যে এনার্জি লাগে তার থেকে কম লাগে। তাহলে 30-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। 31 কি বলছে? মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যবর্তী দশা। দেখো মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী দশা হচ্ছে ইন্টারকাইনেসিস। তারপর দেখো 32, ক্রোমোজোমকে সব থেকে ভালো পর্যবেক্ষণ। তো এইটাই সহজ কোশ্চেন। কোন ক্রোমোজোমকে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে গেলে সবসময় তুমি মেটাফেজকে দেখবে, কারণ মেটাফেজ দশায় ক্রোমোজোমটি একদম মাঝখানে বেমের বিষুব অঞ্চলে থাকে, সহজেই দেখা যায়। এরপরে কি? মেটাফেজ দশায় স্পিন্ডিল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের যে অংশ যুক্ত হয়, অর্থাৎ এটা যদি ক্রোমোজোম হয়, এই জায়গায় সেন্ট্রোমিয়ার আর এখানে বেমতন্তু এখান থেকে তৈরি হয়, তাহলে বেমতন্তুগুলো কোথায় এসে লাগে? বেমতন্তুগুলো লাগে হচ্ছে কাইনেটোকোর। তাহলে অ্যান্সার কি? কাইনেটোকোর। 34-এর দাগের কি বলছে? মিওসিসে যে দশায় ইন্টারজোনাল তন্তু কোথায় দেখা যায়? দেখো ইন্টারজোনাল তন্তু কোথায় দেখা যায় দেখো। আগে ধরে নাও এটা সেন্ট্রোমিয়ার, এটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, এখানেও সেন্ট্রোমিয়ার, এদিক ক্রোমোজোম এদিক ক্রোমোজোম। অর্থাৎ এই যে মাঝখানে, এই মাঝখানে দুটো সেন্ট্রোমিয়ারের মাঝখানে যে তন্তুটা দেখা যায় তাকে বলে ইন্টারজোনাল তন্তু। অর্থাৎ কোষ বিভাজনের সময়ে ইন্টারজোনাল তন্তুর প্রসারণ এবং সেন্ট্রিওল থেকে যে বেমতন্তুগুলি ক্রোমোজোমকে ছেদ করেছে তাকে বলে ক্রোমোজোমাল তন্তু। অর্থাৎ ক্রোমোজোমাল তন্তু এবং ইন্টারজোনাল তন্তু। তো এখানে ক্রোমোজোমাল তন্তুর সংকোচন এবং ইন্টারজোনাল তন্তুর প্রসারণের ফলে কোষ বিভাজন হয়, যেটা অ্যানাফেজ 2-তে দেখা যায়। তাহলে 34-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। 35-এর দাগের কোশ্চেন একটু সহজ। কি বলছে? প্যাকাইটিন দশায় কি হয়? আমরা জানি প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার হয়। দেখো ক্রসিং ওভার কোথায়? তাহলে A3 দেখো A3 এক জায়গাতেই আছে। তারপর আমরা দেখে নিই জাইগোটিনে কি? জাইগোটিন হচ্ছে দুটি সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি জোড় বাঁধার ঘটনাকে বলা হয় জোড়। তাহলে D1, দেখো D1 মিলে যাবে। তারপর দেখো ডায়াকাইনেসিস। মেটাফেজে আমি কি বললাম কিছুক্ষণ আগে? বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমের সজ্জা। তাহলে B এর 4 আর বাকিটা তাহলে হয়ে গেল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো।
আর আশা করি সবাই 35-এ 35 পাবে তোমরা, এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর